শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9:10 আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আগের মতো আর তো কোনো সেইভাবে কাজবাজ থাকে না, তাই 9টার দিকে ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে নিই। আর ফ্রেশ হয়ে আজকে চা আর দুটো বিস্কিট খেয়ে নিচ্ছি। অন্যদিন কিন্তু হরলিক্স আর দুটো বিস্কিট খাই, কিন্তু এখন আর হরলিক্সটা খেতে ভালো লাগছিল না, মানে আজকের কথা বলছি, তাই চা আর বিস্কিট খেয়েছিলাম। জানো তো বন্ধুরা, এখন প্রত্যেক দিন শুধু আমি একটা কথাই ভাবি, আবার কবে নিজের জীবনযাপনে ফিরে আসবো সেই আগের মতো। সকালে ঘুম থেকে উঠে কাজবাজ করা, সবজি কাটা, রান্না করা, বাসন ধোয়া, মানে সব কিছু বাড়ির যা কিছু কাজ আছে মনে হচ্ছে কখন আবার আগের মতো করতে পারবো। এখন এই শুয়ে বসে থেকে না আর একদমই ভালো লাগছে না। আর সিজারের পর যে কী পরিমাপে কষ্ট হয় সেটা একমাত্র তখনই বোঝা যায় যখন সেটা নিজের সাথে হয়। যতদিন না নিজের সাথে হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না, শুধু অন্যের মুখে কথাগুলো শুনে গা শিউরে ওঠে। কিন্তু যখন সেটা নিজের সাথে ঘটে না, তখনই ঠিক বুঝতে পারি এই সিজার জিনিসটা ঠিক কী। তাও যাই হোক, আমার শরীর কিন্তু মোটামুটি বেশ ভালোই আছে। আমি কিন্তু মনের দিক থেকে একদমই ভেঙে পড়িনি। উপরন্তু আমাকে দেখলে আশা করি বুঝতে পারবে আমি কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে আছি। মানে আমাকে দেখলে না চট করে কেউ বলছে না যে আমার এই সবেমাত্র 6 দিন সিজার হওয়া হয়েছে। এই ভিডিওটা যে দিনে সেদিন হচ্ছে আমার সোনা মায়ের বয়স 6 দিন, আর আজকেই ছিল আমার সোনা মায়ের ষষ্ঠী পুজো, যেটা 6 দিনে আর কি করা হয়। তো পুজো রাতে হবে, সকালে তো কিছু নেই, আর সেরকম কোনো নিয়ম নেই আমাদের বাড়িতে। যেমনভাবে ষষ্ঠী পুজো হয় সেভাবেই ষষ্ঠী পুজো করা হবে। আর এখন প্রত্যেক দিন এই যে কাজ হচ্ছে সোনা মায়ের তোমার কাপড় চোপড় সব কিছু গুছিয়ে বাগিয়ে মানে নিজের সামনে রাখা, কারণ কখন কোন জিনিসটা যে দরকার বলা মুশকিল। আর এখন যেহেতু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে না বাচ্চারা বেশি করে পটি আর হিসু করে, তাই সব সময় মাথার কাছে ওই কাপড় চোপড়গুলো রেখে রাখছি, যাতে যখন মানে আর কি সোনামা আমার হিসু করবে পটি করবে যাতে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে পারি। আর ন্যাপকিনটাও সাথে নিয়ে রেখেছি। আর আজ হচ্ছে আমার 6 দিন সিজার হওয়া হয়েছে। তো আজকে বাড়িতে না হসপিটাল থেকে মানে একটা লোক এসেছিলো ড্রেসিং করার জন্য। তো সে আর কি দেখো ড্রেসিং করার জন্য আমি শুয়ে পড়েছিলাম, আর আমার ড্রেসিং কিন্তু হয়ে গেছে। ওই নিচটাতে সমস্ত কিছু রাখা ছিল, মানে যা কিছু আর কি ড্রেসিং করেছে সেই তুলো, তারপর ওই যা দিয়ে করেছে সেগুলো সব ওই প্লাস্টিকটাতে রাখা ছিল। আর এখন কিন্তু আমার ড্রেসিং করা হয়ে গেছে। অনেকেই জিজ্ঞেস করছো, দিদি ভাই তোমার সেলাই হয়েছে না পেস্টিং? তো আমার সেলাই হয়নি, আমার পেস্টিং হয়েছে। তো যাই হোক, সেলাই কাটার তো কোনো ব্যাপার নেই, তাই আর হসপিটালে যাইনি। আর ড্রেসিং করার জন্য হসপিটালে যেতে বলছিল, তবে আমি ওখান থেকে ফোন করে বলেছিলাম আমার এখন শরীর ভালো নেই, এই সময় জার্নি করতে পারবো না, বাড়িতে এসে যেন করে দিয়ে যায়। তো বাড়িতে এসেই কিন্তু ড্রেসিংটা করে দিয়ে গেছে। আর আমার ড্রেসিং করা হয়ে গেছে। এখন সোজা চলে এসেছি দুপুরে খাবার খেতে। আর আজকের মেনুতে ছিল ভাত, মুসুর ডাল, এদিকে ঝিঙে আলু পোস্ত আর পাতলা পাতলা করে মাছের ঝোল। আমাকে কালকে কোনো একজন মানে ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিলে যে দিদি ভাই আমার খুব চিলি চিকেন খেতে ইচ্ছে করছে, আমি কি এই সময় চিলি চিকেন খেতে পারবো? সম্ভবত তার 7 মাস প্রেগনেন্সি চলছে। দেখো, আমি সবাইকে একটাই কথা বলবো, এখন যাদের প্রেগনেন্সি চলছে আর কি সময়টা, তাদেরকে আমি একটাই কথা বলবো, যেটা ইচ্ছে হবে সেটাই কিন্তু খেয়ে নেবে। প্রেগনেন্সির পর মানে যখন তোমার ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু আর কিচ্ছু খাবার খেতে পারবে না। এখন আমার ভিডিও দেখে আশা করি বুঝতে পারবে আমি সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কী খাই। সকালে ঘুম থেকে উঠে মানে ব্রেকফাস্ট ঠিক না, সকালে ঘুম থেকে ওই 9টার দিকে উঠে 1 গ্লাস হরলিক্স আর দুটো বিস্কিট খাই। তারপরে 10টা সাড়ে 10টার দিকে একটু চিড়ে আর মুড়ি, চিড়ে মানে কিন্তু দোকানের ওই শ্যাও ট্যাও চানাচুর দিয়ে চিড়ে ভাজা নয়, নর্মালি ওই কি মাটির খলাইয়ে যে চিড়েগুলো ভাজে সেই চিড়ে ভাজা, যেটা নুন ছাড়া। তো চিড়ে ভাজা মুড়ি আর 1 চামচ ঘি মাখিয়ে সেটা খাই ব্রেকফাস্টে।
আর লাঞ্চে খাই ভাত, মানে মুসুর ডাল আর লাউ দিয়ে একটা ডালের মতো করা হয়, যেটা খেলে নাকি বলে ব্রেস্ট মিল্ক হয়, সেটা খুবই ভালো শরীরের পক্ষে। তো সেটা খাই। আর প্রত্যেক দিন পোস্তটা খাচ্ছি, তার কারণ হচ্ছে এখন তো সেরকম সবজি খেতে পারবো না, মানে তেল মশলা দিয়ে, তাই পোস্তটা প্রত্যেক দিন ভালো লাগছে, তাই পোস্ত খাই। আর এদিকে যেদিন মাছের ঝোল হয় সেদিন একদমই পাতলা পাতলা করে শুধু আদা আর গোলমরিচ দিয়ে মাছের ঝোল, কোনো পেঁয়াজ রসুন ছাড়া। আর প্রত্যেক দিন 4টে করে কাঁচা রসুন খাই। রসুন খেলে বলে নাকি সেলাইটা খুব তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়। তো এই হচ্ছে খাওয়া। আবার বিকেলে যখন ঘুম থেকে উঠে যদি ইচ্ছে হলো একদমই চিনি কম ছাড়া 1 কাপ চা আর সুগার ফ্রি বিস্কুট। তারপরে সন্ধ্যের দিকে একটু শুধু চিড়ে ভাজা খাই, শুধু চিড়ে ভাজা, মুড়িটা নিই না। আর রাত্রেবেলায় মুড়ি আর মুসুর ডাল খাই। এই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া। এবার বলো, যে মানুষের মানে বিকেল হলেই মোমো, ফুচকা, চাউমিন এইসব ছাড়া মানে খাওয়ার পেরোতো না, আর রাত্রেবেলায় গরম ভাত, আলু সেদ্ধ বা রুটি সবজি এইসব ছাড়া পেরোতো না, সে মানুষকে এইসব খাবার খেতে হচ্ছে। ঠিক কতটা যে কষ্টকর এই কদিনে আমি বুঝে গেছি। একদমই ইচ্ছে করছে না খাবারগুলো খেতে, কিন্তু ইচ্ছে না করলেও সোনা মায়ের মুখ চেয়ে খেতেই হচ্ছে। কারণ আমি এখন যা কিছু খাবো, যেহেতু ব্রেস্ট মিল্ক খাচ্ছে, আমি এখন যা কিছু খাবো ওর অম্বল করবে। তা আমি চাই না আমার ওই খাওয়ার জন্য ওর শরীরে কোনো এফেক্ট পড়ুক, তাই বাধ্য হয়ে কিন্তু খাবারগুলো খেতে হচ্ছে। তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো, এই প্রেগনেন্সির সময়টাতে তোমাদের যা খেতে ইচ্ছে করবে খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। আমাকেও বলেছিল এটা খাস না সেটা খাস না, আমি কিন্তু আমার ইচ্ছে মতো সব কিছু খেয়েছি। আর বলতে গেলে ঠাকুরের ইচ্ছে কিন্তু আমার কোনো প্রবলেমও হয়নি। তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমাদের যা ইচ্ছে হবে সব খেয়ে নেবে, কিচ্ছু প্রবলেম হবে না। কিন্তু প্রেগনেন্সির পর মানে যখন তোমাদের ডেলিভারি হয়ে যাবে, তখন কিন্তু আর ওই চিলি চিকেন বলো, ফ্রায়েড রাইস বলো, বিরিয়ানি বলো, এইসব খাবার তো আমি দূরে রাখলাম। সামান্য তেল মশলা তুমি খেতে পারবে না, একটা লঙ্কা পর্যন্ত খেতে পারবে না। তো সেখানে আমি বলবো যা ইচ্ছা হবে খেয়ে নেবে, কোনো প্রবলেম হবে না। এখন তোমার কিন্তু এটা 3 মাস ধরে চলবে। 3 মাস তুমি কোনো কিছু মানে তেল ঝাল মশলা খেতে পারবে না। তবে হ্যাঁ, 1 মাসের পর থেকে একটু একটু করে অবশ্যই খাওয়া যেতে পারে। আগে যেমন হয়তো প্রতি সপ্তাহতেই তোমার চাউমিন, মোমো, ফুচকা এইসব তো খেতামই, এখন হয়তো মাসে একবার খেলেও কোনো অসুবিধা নেই। তবে সেটা 1 মাসের পর। কিন্তু 1 মাস বলতে পারো পুরো সেদ্ধ খাবার, মুসুরি সেদ্ধ, ওল সেদ্ধ, তারপর তোমার মুসুর ডাল, বেশি করে মুসুর ডালটা খাওয়া তো খুবই ভালো। তো যাই হোক, সবাইকে একটাই কথা বলবো, যা ইচ্ছা হবে অবশ্যই সেটা খেয়ে নিও। আজকে আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠী পুজো, তো দেখো বিকেলবেলায় ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা কিন্তু সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছিল। আর এখন ঘড়িতে বাজে ওই 4:30 4টের মতো বাজবে। আর আমি শুয়েছিলাম, তো আর কি শুয়ে একটু ভাবলাম ভিডিওগুলো ক্যাপচার করি, কারণ ভিডিওগুলো ক্যাপচার করলে আমার স্মৃতি হিসাবে থেকে যাবে। তাই এদিকে শাশুড়ি মা দেখো ওই যে তাকটার নিচে যে আছে সেখানে ষষ্ঠী পাতবে। যেহেতু ষষ্ঠীর ঘরে যে প্রদীপটা জ্বলবে সেটা সারা রাত ধরে জ্বলবে, তো নিচে যদি মানে ষষ্ঠী পাতা হয় তাহলে ফ্যান চলবে, আর এই গরমে ফ্যান ছাড়া তো একদমই থাকা যাবে না। তাই আর কি ওই তাকের মধ্যেই পাতা হবে ষষ্ঠী, যাতে এক কোণে মানে প্রদীপটাকে রাখা হয় যাতে না নেভে। তো সে আর কি শাশুড়িমা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম। তো একটা ছোট্ট মতো পিঁড়ে নিয়ে আসা হয়েছে, ওই পিঁড়েটার মধ্যেই দেখো এখন আলপনা দিয়ে দিচ্ছে। আর কাদের বাড়িতে এই 6 ষষ্ঠী পুজো হয় অবশ্যই কিন্তু জানিও। আজকের ভিডিওতে যেটাতে আমি জেন্ডার রিভিল করেছি, সেখানে আমার সোনামাকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর আমার সোনামাকে আশীর্বাদ করার জন্য। আর যারা সবেমাত্র সদ্যজাত মা হয়েছো, অনেকেই তো আমাকে বলেছো দিদিভাই আমার ছেলে হয়েছে, কেউ বলেছো মেয়ে হয়েছে, কেউ বলেছো তার ইচ্ছে পূরণ হয়েছে। তো সকল নতুন মাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই সময় তোমরাও খুব ভালো থেকো, আর তোমাদের সন্তানদেরও খেয়াল রেখো, তাদেরকেও ভালো রেখো। তো এদিকে দেখো মোটামুটি সমস্ত কিছু কিন্তু জোগাড় যন্ত্র আমার শাশুড়ি মা একা হাতেই করছিল। তো মোটামুটি সব কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে। এখন ওই যে কাজল লতাটা থাকে, সেই কাজল লতাটাই আর কি করছিল আমি ঠিক জানি না। আর এদিকে বসে গেছে শ্বশুরমশাই পুজো করতে, মোটামুটি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এখন শ্বশুরমশাই পুজো করে নেবে, তারপরে কিন্তু আমি বসবো পুজোতে। আমি তো কিছুই নিয়মপত্র জানি না, তো সব কিছু আমার মা শাশুড়িমাই পাশ থেকে বলে দিচ্ছিল।
তো এখন আমি আমার বাবু সোনাকে নিয়ে চলে এসেছি, আর ওকে নিয়ে এই যে এখন বসে পড়বো ষষ্ঠী পুজো করতে। এর আগেও আরও অনেক কিছু নিয়ম ছিল যেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, কারণ সে সময় বাবু সোনা আমার কোলে ছিল, তো সেই জন্য আর কি ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি। তো এখন ওকে নিয়ে বসে গেছি পুজো করতে। তো এখন আমি এই যে ধান দুব্বো ঘাস যে আছে সেই দিয়ে এখন পুজো করে নেব। আর এই ষষ্ঠী পুজোর নিয়ম কাদের বাড়িতে কি, অবশ্যই কিন্তু সেটা আমাকে একটা কমেন্ট করে তোমরা জানাবে, একদমই কিন্তু ভুলবে না। তো যাই হোক, এদিকে আমি ষষ্ঠী পুজো করে নিচ্ছি আর সোনামাকেও আশীর্বাদ করে নেব। আর বন্ধুরা, যাদের সবেমাত্র সিজার হয়েছে তো তারা এই সময়টাতে এখন কি কি খাবার খাচ্ছ, বা আমি যে খাবারগুলো বললাম সেগুলো কি তারাও খাচ্ছ, বা তারা কি কি খাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ আমারও তো সেভাবে কিছু জানা নেই, এটাই প্রথম বলতে পারো। আর আমার শাশুড়ি মাদেরও তো সে অনেক দিন আগেই সব কিছু হয়েছে, তো যার কারণে হয়তো ওনাদেরও সবটা মনে নেই। তো অবশ্যই তোমরা কিন্তু জানিও যে তোমাদের বাড়িতে কি কি নিয়ম আছে না আছে। আর এই যে এখন দেখলে এই যে গামছাটা করে সোনা মায়ের মাথায় দিল, সেটা হচ্ছে এই গামছার মধ্যে 5টা ব্রাহ্মণ মনে হয় বাবুকে আশীর্বাদ করেছিল, তো তাদের মানে চরণ ধুলো যেটাকে বলে সেটাই বাবুর মাথায় দেওয়া হয়েছিল। তো সেই সব মানে যা কিছু নিয়ম ছিল সব হয়ে গেছে, এখন আমি বসে গেছি খাবার খেতে। আর বললামই তো, এখন খাবার বলতে ওই শুকনো চিড়ে ভাজা মুড়ি এইসব ছাড়া কিন্তু কিচ্ছু নেই। তো আমাকে টিফিনে দিয়ে দিয়েছে তোমার চিড়ে ভাজা শুকনো, আর এই চিড়ে ভাজাগুলো খেতে না একদমই ভালো লাগছে না, যেহেতু একদমই নুন নেই, আর নুন দিয়ে খেতেও পারবো না, যেহেতু এখন নুনটা খেলে ব্লাড তো একই শরীরে নেই, তারপর আরও ব্লাড কমে যাবে, যার কারণে নুনটা একদমই খাচ্ছি না। তো এখন এদিকে চিড়ে ভাজা খাচ্ছিলাম, ওইদিকে আমার সোনা মা ঘুমোচ্ছে, আর একদিকে আমার শাশুড়ি মা আর আমার মা বসেছিল, তো তাদের সাথেই গল্প করছিলাম। আর বাবুর দিকে তাকাচ্ছিলাম, কারণ এই সময় বাবু উঠে গিয়েছিল, তো আমার মুখের দিকে এমনভাবে তাকিয়েছিল, তো সে আর কি ওর সাথে কথা বলছিলাম। আর মাদেরকে বলছিলাম দেখো কি দারুণ আমার মুখের দিকে তাকিয়ে আছে। যাই হোক, এইভাবে প্রত্যেক দিন একের পর এক তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো টাটা।